সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্বাস্থ্য শিক্ষা ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান ডাক্তার ফজলুল হক কলোরেক্টাল হসপিটাল লিমিটেড সুস্বাস্থ্য সারাক্ষণ অনুষ্ঠানের আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শামা। দর্শক, আমাদের অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় কোলনিক পলিপ এবং পাইলোনিডাল সাইনাস। এ বিষয়ে আলোচনা করতে আমাদের মাঝে আছেন বাংলাদেশ এবং উপমহাদেশের পায়োনিয়ার কলোরেক্টাল সার্জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলোরেক্টাল সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ.কে.এম. ফজলুল হক স্যার। স্যার বর্তমানে ডাক্তার ফজলুল হক কলোরেক্টাল হসপিটালে কর্মরত আছেন। চলুন দর্শক, পরিচিত হওয়া যাক স্যারের সাথে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে আছেন সবাইকে শুভেচ্ছা। দর্শক, আমাদের সাথে আজকে আলোচনা করতে স্টুডিওতে আরো উপস্থিত আছেন ডাক্তার আসিফ আলমাস হক, এমবিবিএস এফসিপিএস সার্জারি এবং এফআরসিএস ইংল্যান্ড, কনসালটেন্ট কলোরেক্টাল ল্যাপারোস্কোপিক অ্যান্ড লেজার সার্জন, যিনি বর্তমানে ডাক্তার ফজলুল হক কলোরেক্টাল হসপিটালে কর্মরত আছেন। চলুন দর্শক, পরিচিত হওয়া যাক স্যারের সাথে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগতম আমাদের অনুষ্ঠানে আজকের পর্বে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আশা করি দর্শকরা সবাই ভালো আছেন। স্যার, আমাদের অনুষ্ঠানে আজকে আলোচনার বিষয় হচ্ছে কোলনিক পলিপ এবং পাইলোনিডাল সাইনাস। আসলে শব্দটি খুব বেশি পরিচিত না স্বাভাবিকভাবে মানুষের কাছে, তো এই বিষয়ে যদি শুরুতেই দর্শকদের কিছু ধারণা দিতেন। ধন্যবাদ আপনাকে। পলিপটা নিয়ে আমার মনে কিছু ধারণা মানুষের আছে, সেটা হচ্ছে কি কোলনের ভিতরে একদম বাচ্চা থেকে শুরু করে বয়স্ক এবং বৃদ্ধ সবারই ছোট ছোট আঙ্গুর ফলের মতো টিউমার হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, যেখান থেকে ব্লিডিং হয়, মাঝে মাঝে মিউকাস যায় বা আম যায়, এই পর্যন্তই হয়। বাবা মারা দুশ্চিন্তিত হয়ে পড়েন এবং পরে আমাদের কাছে যখন চলে আসে আমরা সিম্পলি কোলোনোস্কোপি করে এগুলি রিমুভ করে দিই। বয়স্কদের ক্ষেত্রে যে সমস্যাটা হতে পারে যে এই পলিপগুলি কিন্তু দীর্ঘ সময় জুড়ে থাকে, এখান থেকে কিন্তু ক্যান্সার হতে পারে। এই যে জাস্ট কাল পরশুর কথাই আমি বলছি যে একজন ভদ্রমহিলাকে আমরা গত বছর দেখেছিলাম, তার পলিপ ছিল। আমরা ইমিডিয়েটলি বলেছি পলিপটা করে ফেলতে। উনি মনে হয় এই 1 মাস আগে আসছেন আমাদের কাছে পলিপ করতে। আমরা করতে গিয়ে খুব সন্দেহ হলো যে পলিপ তো আগের পলিপের মতো না, এটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছে। আমরা একটু বায়োপসি নিয়ে পাঠালাম এবং দেখি এটা ক্যান্সার হয়ে গিয়েছে। কালকে তো তারা খুব কান্নাকাটি। তো আমরা বললাম যে এখনো ভয় পাওয়ার কিছু নেই, এটা ক্যান্সার হয়ে গেছে বাট স্টিল আর্লি ক্যান্সার, কিন্তু আমরা কিন্তু এটা প্রিভেন্ট করতে পারতাম। সেটা ছিল পলিপটা করে ফেললেই। এবং এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু একমাত্র প্রিভেন্টেবল ক্যান্সার, কিন্তু কারণ এটা যদি পলিপেক্টমি আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু কখনো ক্যান্সারই হবে না। এরকম কিন্তু অন্য কোনো ক্যান্সার নয়। আসলে বেশিরভাগ ক্যান্সারই কিন্তু ডাইরেক্ট ক্যান্সার হয়। কোলোরেক্টাল ক্যান্সারগুলি কিন্তু অলমোস্ট সবসময় পলিপ থেকে হয়। হ্যাঁ, ডাইরেক্টলি হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই 90% ক্ষেত্রে দেখা যায় যে পলিপ থেকে হচ্ছে। সো আমরা যদি পলিপেক্টমিটা আগে করে ফেলতে পারি, বিদেশে কিন্তু একটা সিস্টেম বলে যে স্ক্রিনিং করা হয়, মানে কোনো সাইন সিমটম হওয়ার আগেই একটা পেশেন্টকে একটা কোলোনোস্কোপি করা হয় যখন তার বয়স 40 হয়। তখনই যদি আমরা পলিপ পেয়ে যাই, পলিপ যদি কেটে ফেলি তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার কোনো চান্সই থাকে না। আর দ্বিতীয়, আপনি যেটা বলেন পাইলোনিডাল সাইনাস, এই রোগটা একটু রেয়ার, তবে আমাদের কাছে রেয়ার না, আমরা প্রচুর পেশেন্ট পাই। এটা হচ্ছে মলদ্বারের ঠিক উপর দিকে, আমাদের কোমরের ঠিক মাঝখানে যে জায়গাটা আছে, এখানে মাঝে মাঝে ইনফেকশন হয়। এটা একটা কনফিউশন হয় যে এটা হয়তো ফিস্টুলা, একটা ফোড়ার মতো হয়, কিন্তু এটা আসলে ফোড়া নয়, এটা একটা পাইলোনিডাল সাইনাস। এটা হয় সেই সব ব্যক্তিদের যাদের শরীরে একটু লোম বেশি বা বডি হেয়ার বেশি, যারা অতিরিক্ত ঘামায় এবং যারা সাধারণত বসে কাজ করে, যেমন স্টুডেন্টস, ডক্টরস, এই গ্রুপের পেশেন্ট। এবং সবসময় দেখবেন যে এদেরই এই সমস্যাটা বেশি হয়। এত সুন্দর করে সহজ করে বুঝিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো স্যারের কাছে জানতে চাইবো যে আসলে এই কোলনিক পলিপ এবং পাইলোনিডাল সাইনাসের চিকিৎসা ব্যবস্থা কিরকম? কোলনিক পলিপ, এটার বিষয়টা হলো আজ থেকে 26 বছর আগে। এটা হলো প্রায় 94-এ আমি সিঙ্গাপুর যাই। সেখানে আমি ট্রেনিং নেই 95 আর 96 ছিলাম। 96-এর শেষের দিকে আমি চলে আসি। ওখানে আলাদা ডিপার্টমেন্ট আছে, কলোরেক্টাল ডিপার্টমেন্ট, কোলন এবং রেকটাম ডিপার্টমেন্ট, যেটা বাংলাদেশ ছিল না সেই সময়, তো নাই বটে। আমি 12 বছর যুদ্ধ করার পরে বাংলাদেশে এটা এস্টাবলিশ করতে পেরেছি। তো এই কোলন এবং রেকটামে অনেক রোগ হয়। আমি প্রায় 1989-90 সন থেকে এটা চিন্তা করতেছিলাম যে আমি একটা সাবজেক্ট করব যেটা বাংলাদেশে এর আগে কখনো কেউ করেনি। তার কারণ কোলনের বিষয়টা সম্পূর্ণ অবহেলিত ছিল। এবং কোলনের ভিতরে আগে শুধু হতো বেরিয়াম এনেমা এক্সরে। তো বেরিয়াম এনেমা এক্সরে হলে তেমন কিছু দেখা যেত না, খুব বড় টিউমার হলে দেখা যেত, ছোটোখাটো হলে কিছু দেখা যেত না। কোলনের ভিতরে ছোট্ট পলিপের মতো জিনিস গজায়, ছোট্ট।
আম যেভাবে কুড়ি হিসাবে শুরু হয়, আমের কুড়ি আমরা দেখেছি খুব ছোট্ট একটু, সেইখান থেকে আস্তে 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 করে একটা আম বড় হয়ে যায়, এত বড় হয়ে যায়। তো শুরু হয় একটা কুড়ি হিসাবে। তো এই কোলনের ভিতরে যে ক্যান্সারটার উৎপত্তি হয় ছোট্ট কুড়ি হিসাবে, সেই কুড়িটাকেই আমরা বলি, যত ছোট হোক সেটাকে বলে পলিপ, মিউকোসাল এলিভেশন ফ্রম দ্য ওয়াল অফ দ্য কোলন। তো সেটা কি, সেটা হলো ক্যান্সারের পূর্বাভাস, মানে ক্যান্সার শুরু হয়েছে। আমরা যদি বলি একটা আমের কুড়ি ছিল, সেই আমের কুড়িটা পরে আস্তে আস্তে কাঁচা আম হয়েছে, তার পাকা আম হয়েছে। তো পাকা আমটা হওয়ার পরে সেই আমের বিচিটা যদি আমরা রোপণ করি তাহলে আর একটা আম গাছ হবে। কিন্তু যদি এই আমটা যখন কুড়ি ছিল বা কাঁচা আম ছিল তখন যদি গোড়া দিয়ে আমরা কেটে ফেলতাম তাহলে কি এটা আম হতো? বা এই সেইটার বিচির থেকে যদি আমরা লাগাতাম তাহলে কি আর একটা আম গাছ হতো? হতো না। তাহলে এই কোলনের পলিপটা যেটা, এটা বিনাইন, মানে হার্মলেস। সেই হার্মলেস জিনিস, ওই আমের কুড়িটাতে একসময় পাকা আম হয়ে সেটা একটা গাছ হয়েছিল, তো মাঝখানে যদি আমরা কেটে দিই তাহলে আর ওটার বিচিটা লাগালে আম হবে না। এইটার থেকেই ক্যান্সার হবে। এই ছোট্ট আঙ্গুর ফলের মতো যে টিউমার বা একটা কুড়ির মতো যেটা শুরু হয়েছে, যত ছোট হোক, ওখান থেকে হবে ক্যান্সার 99% বা 95% ক্ষেত্রে। হ্যাঁ, আমি আসলে এই সাধারণ ব্যাখ্যাটা ডাক্তার। আমরা জানবো পরবর্তীতে। আমরা আপাতত একটি সময় হয়েছে বিজ্ঞাপন বিরতি নেবার, ওকে, আমরা পরে বিরতি বলবো। নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিজ্ঞাপন বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। চলুন দর্শক, ফিরে যাওয়া যাক আজকের আলোচনায়। তো স্যারের কাছে জানতে চাইবো আসলে পাইলোনিডাল সাইনাসের চিকিৎসা ব্যবস্থা কিরকম? ধন্যবাদ আপনাকে। পাইলোনিয়াল সাইনাস যে আগে যেটা বললাম, যেটা আসলে দেখতে মনে হয় একটা ফোড়া, ফোড়াটা কোথায় হয়? এটা ঠিক মলদ্বারের উপর দিকে। আমরা যেটা বলি, যে সহজভাবে বোঝার জন্য বলি, যে মানুষের যদি কোথাও লেজ থাকতো, তা লেজটা যেখান থেকে বের হতো ঠিক ওই জায়গাটায় পাইলোনিয়াল সাইনাসটা হয়। এই বোনটাকেও কিন্তু আমরা কক্সিক্স বলি, যদিও এটা আরেকটা নাম আছে টেইল বোন, মানে শুনেও মনে হয় যে একটা লেজের ব্যাপার আছে এখানে একটা। ঠিক ওই এলাকাতে পাইলোনিয়াল সাইনাসটা হয়। অনেক সময় কনফিউশন হয় যেটাকে ফিস্টুলা, কিন্তু আসলে ফিস্টুলা না। কাদের হয় সেটা আমি ডিসকাস করেছি। পাইলোনিয়াল সাইনাসের যে সমস্যাটা হয়, এটা আমি অনেক সময় পেশেন্টদের বোঝানোর জন্য বলি যে এটা আসলে একটা গাছের মতো। গাছ দেখা যায় যে এক জায়গা দিয়ে উঠছে, কিন্তু এর শিকড় কিন্তু অনেক দূরে বিস্তৃত। তার মানে পাইলোনিয়াল সাইনাসেরও একটা শিকড়টা কিন্তু অনেক দূরে বিস্তৃত। তো আমরা যদি শুধু ওই ফোড়াটা কেটে ফেলি, নিশ্চিতভাবে আবার পাইলোনিয়াল সাইনাস হবে। এটাও পাইলোনিয়াল সাইনাসের একটা বড় সমস্যা, যে রিকারেন্স খুব হাই, রিকারেন্স রেট মোর দেন 30%। মানে 100টা অপারেশন করে 30%-এর বেশি চান্স হচ্ছে রিকারেন্স। এর কারণ হচ্ছে ওই শিকড় যদি আমরা পুরোপুরি না উঠাতে পারি, আবার হবে। এই জন্য আমরা যেটা করি, যে ওই এলাকার যে চামড়াটা আছে ওটাকে পুরোটাকে ফেলে দিয়ে আরেকটা চামড়া এনে লাগিয়ে দিই। এটাকে আমরা একটা বলি প্লাস্টিক রিকনস্ট্রাকশন। প্লাস্টিক সার্জন এটাকে বলে লিমবার্গ ফ্ল্যাপ অথবা রম্বয়েড ফ্ল্যাপ বলে। একটু জটিল, আমি জটিলতার মধ্যে যে যাব না। সহজভাবে যে ওই চামড়াটাকে ফেলে দিয়ে সাইডের একটা চামড়া দিয়ে ওটাকে আমরা ঢেকে দিই, ফিল আপ করে দেওয়া ফিল আপ হয়। করে দেওয়া হয়। এটাই হচ্ছে গিয়ে এর ট্রিটমেন্ট। তবে হ্যাঁ, এখন লেজার চলে এসেছে, আমরা লেজার দিয়েও করি। এছাড়াও আসলে অনেক টেকনিকে এই অপারেশনটা করা হয়, কারণ যেহেতু এটা রিকারেন্স রেট হাই, সেই জন্যই কিন্তু অনেক টেকনিক এটা করার চেষ্টা করা হয়। কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে সাকসেসফুলি যেটা দেখা যাচ্ছে যে লিমবার্গ ফ্ল্যাপ, এটার অলমোস্ট 95% চান্স অফ সাকসেস রেট। সো আমরা এটাই এখন চুজ করি, যদিও লেজার দিয়েও আমরা মাঝে মাঝে এটা করি। অসংখ্য ধন্যবাদ স্যার। এখন স্যারের কাছে জানতে চাইবো যে আসলে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই যে এই রোগগুলোকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি? ভালো, একটু আগে বলতেছিলাম যে আমি একটা কথা বলি, যে আমার চেম্বারে যখন রোগীরা আসে, যে একবার এসছে তার কোনদিন ক্যান্সার হবে না, এটার ব্যাখ্যাটা কি? আমি আগে বলেছি যে আমি তো কোনো পীর সাহেব না। এটা ব্যাখ্যাটা হলো এই, আমি সবাইকে কলোনোস্কোপি করি। তো কলোনোস্কোপি করার ফলে হয় কি, যদি পলিপ থাকে, ছোট্ট আঙ্গুর ফলের মতো টিউমার যেটা শুরু হয়েছে সেটা থাকে, তাহলে আমরা সেটাকে অপারেশন করে ফেলে দিই। ফেলে দেওয়ার পর এখান থেকে ক্যান্সার হতো, সেটা ক্যান্সারটা আর হবে না। যদি না হয় তাহলে আমি যে থিওরিটা দিয়েছি যে আমার চেম্বারে যে আসছে তার কোনদিন ক্যান্সার হবে না, এর ব্যাখ্যাটা হলো এটা। আর অনেকের আছে ক্যান্সার শুরু হয়েছে, সেটা মানে সেটা আমরা কলোনোস্কোপি করলেই মলদ্বারের ভিতরে ধরতে পারি। এটা আগে একটা ফ্যালাসি ছিল, সবাই বলতে এত কলোনোস্কোপি কেন করা হয়। আমি যখন সিঙ্গাপুরে ছিলাম 94, 5, 6-এ, তখন আমি প্রশ্ন করতাম, এত কলোনোস্কোপি তোমরা কেন করতেছো? এক ফোঁটা রক্ত গেলে ফুল কলোনোস্কোপি করা হচ্ছে, ঘটনার কি? তখন ওখান থেকে আমি শিখেছি যে এখানে পলিপ এবং ক্যান্সার আগে ধরতে হলে কলোনোস্কোপি করতে হবে। কারণ কলোনোস্কোপি করা, খরচ যাওয়া, কেন করা, এর তো কোনো উত্তর নাই। উত্তর হলো আপনার স্বাস্থ্যের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তাহলে কলোনোস্কোপি আমরা যদি রুটিনলি করি, তাহলে কোলনের পলিপটা আমরা আগে থেকে ক্যান্সার হওয়ার আগে কেটে ফেলতে পারলাম।
আর আরেকটা হলো যদি ক্যান্সার যার উপসর্গ হয়নি, পেট ফুলে যায়নি, পেট ব্যথা হয়নি ইত্যাদি, বারে বারে পায়খানা হচ্ছে, এটা তো শেষ অবস্থা। তো শেষ অবস্থায় গেলে রোগ ধরলে তো লাভ নাই, আগে থেকে ধরতে হবে। তো আগে থেকে আমরা আর্লি ক্যান্সারটা ওখানে ডায়াগনোসিস করতে পারি। তো আর্লি ক্যান্সার ডায়াগনোসিস করলে স্টেজ 1-এ তো 100% সে আরও 100 বছর বেঁচে থাকবে এটা। আর এর প্রতিরোধের উপায় আরেকটা বিষয় হলো যে এই ক্যান্সার বা পলিপ এই রোগটা হয় সাধারণত বংশগত। যদি একজন রোগীর হয় তাহলে তার আপন ভাই বোন মা বাবা যারা আছে তাদের এই জিনেটিক্সের মধ্যে থাকে, জিনের মধ্যে। তাহলে আমি বলি যে মা বাবার যদি হয় তার ভাই বোন যে কজন আছে সবার কলোনোস্কোপি করে নেবেন, এবং যদি এখন কিছু না পাওয়া যায় 5 বছর পর পর আপনি আবার করবেন কারণ আপনাদের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আপন ভাইয়ের যদি হয় আর এক ভাইয়ের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে কলোনোস্কোপি করলে আমাদের ভবিষ্যৎ ভালো। বর্তমানে পলিপ থাকলে সেটা আমরা কেটে ফেলতে পারলাম। আর রক্তের সম্পর্ক যাদের আছে, আপন ভাই বোন যদি কারো ক্যান্সার হয় বা বাবা মার যদি হয় তার ছেলে পেলে সবার কলোনোস্কোপি রুটিনলি করে এটা জেনে নিতে হবে। আসলে একটু সচেতন হলে দেখা যাচ্ছে আমরা এই রোগগুলোকে প্রতিরোধ করতে প্রতিরোধ পারছি করতে খুব পারি। সহজে। অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের আরো অনেক কিছু জানার ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে জিজ্ঞেস করা সম্ভব হলো না। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের মাঝে এসেছেন, এজন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান যারা দেখছেন সময় করে, আশা করি তারা উপকৃত হবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম অনেক কিছু নিয়ে। আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন, উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।